এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। সকাল 11টা, সবাই নিজ নিজ ভাবে রেডি হচ্ছে আয়ন্তীয় রিসেপশনের জন্য। সানিও পরে নিল আদ্রের দেওয়া ড্রেস আর অর্নামেন্টস, অ্যাশ কালারের লং গ্রাউন্ড আর যার উপর ব্ল্যাক স্টোনের কাজ। শীতকাল থাকার কারণে সবাই কম বেশি শীতের পোশাক পরেছে। সানিকেও আদ্র একটা ব্র্যান্ডেড জোমেন লেডিস জ্যাকেট দিল, যেটা সানি গ্রাউন্ডের উপর পরল, আর সবগুলো বাটনি খোলা। পায়ে সিলেটো, বা হাতে ব্ল্যাক ওয়াচ আর ডান হাতে ছোট্ট লাভ শেপের একটা ব্রেসলেট, যেটা আদ্রই সানিকে পরিয়ে দিয়েছে। চুলগুলো দুপাশে রোল করে ছেড়ে দেওয়া আর পেছন দিকে হালকা বাঁকা, ব্যাস এতেই যেন সানি পরিপূর্ণ হয়ে উঠেছে। শারমায়া জোর করে তার চোখে কাজল, আইলাইনার আর হালকা করে মাস্কারা লাগিয়ে দিয়েছে, যার কারণে তার চোখগুলো টান টান হরিণীর মতো লাগছে। গায়ে জমিন থাকার কারণে ওড়না আর পরল না, এটা অবশ্য আদ্র জানে না। রুষাই জোর করে রেখে দিয়েছে ওড়নাটা। সবাই গাড়ির সামনে এসে পৌঁছালো। গাড়ি ঠিক করা হলো 8টি, একটা ইয়াং জেনারেশন, আরেকটায় আদ্রের মা বাবা এবং কাকাই আর কাকিয়ারা সবাই, আর 5টা গাড়িতে বাকি আত্মীয়রা, আর একটাতে আদ্রের কিছু গার্ড। আদ্র নিজের ফ্যামিলিকে সেফ রাখার জন্যই গার্ড সাথে রেখেছে। এক এক করে সবার গাড়ি যাত্রা শুরু করলো, শুধু আদ্রের গাড়ি ছাড়া। কারণ এখনো শারমায়া, সানি, ইরনি এসে পৌঁছালো না। একটু পরেই তারা তিনজন একসাথে বের হলো। আদ্র সানিকে আপাতমস্তক একবার চোখ বুলিয়ে নিল। আজ তার পুতুলটাকে সত্যি অন্যরকম লাগছে। এই প্রথম সানি ওড়না ছাড়া কোথাও যাচ্ছে। অবশ্য এখানে কারোরই তেমন ওড়না নেই, তবুও তারা নিজেদের ঠিক মতোই তৈরি করেছে, যেমনটা সানি কিছু একটা ভেবে আদ্র মুচকি হেসে বলল, ডল আসো কুইক। হ্যাঁ আসছি। এই কোথায় বসবো? আমি কিন্তু লাস্ট সিটে বসবো। ওকে ওকে, আমি দিচ্ছি ঠিক মতো। তারপর ঋষভের কথা মতো সবাই যার যার সিটে বসল। আজ ঋষভ ড্রাইভ করবে, আর তার পাশে সাইমান। একদম পেছনের সিটে শারমায়া, ইরনি আর রুষা। তাদের সামনে বিহান, জিমান আর শিমন। আর তাদের সামনেই বসলো বন্যা, আদ্র আর সানি। আদ্র ইচ্ছে করে সানির সাথে বসলো। একটা মিউজিক প্লে করতে হবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, না হলে বোর লাগছে। কর ভাই কর, সত্যি বোর লাগছে। আর লাগবে না, আমি বরং লাইভ করি। তুই এই নিয়েই থাক। শামু আপু, তুমি সারাদিন এই লাইভ নিয়েই থাকো। আরে বর্ণা, তুই জানিস না আমার কত কত ফ্যান ফলোয়ার, তারা তো অপেক্ষায় থাকে না যে আমি কখন পোস্ট আপলোড করব, তাই আর কি। বন্যা, ওর এইসব ভোলা ভালা কথাই তুই বলিস না। এরা ভাই বোন দুজনে এক কোম্পানিরই মাল। একজন সারাদিন লাইভ ভিডিও, তো আরেকজন ফ্রি ফায়ার। রাইট ব্রো। ঋষাবের বাচ্চা, আমি কি এখন খেলছি নাকি? তুই আমাকে টানলি কেন? আচ্ছা এই, আমরা রিসেপশনে যাচ্ছি, কোনো ফাইটে নয়। এভাবে ঝগড়া করছিস কেন তোরা? হ্যাঁ তাই তো, তবে স্যার আমার না এই মিষ্টি মিষ্টি ঝগড়াগুলো সেই ভালো লাগছে। এটাও ভালো লাগার জিনিস নাকি? অবশ্য কেয়ার করার, তোমার তো এইসবই ভালো লাগবে। ইরনির কথা সবাই একটু বিরক্ত হলো, আর সানির এতক্ষণের হাস্যজল মুখটা মলিন হয়ে গেল। তা দেখে জিমান কথা ঘুরিয়ে বলল, পিচি তোরও ভাল লাগছে, আমারও তো ভাল লাগছে। হ্যাঁ আমারও সেই লাগছে। ভাইয়েরা আমার, তোমরা তোমাদের ঝগড়া চালিয়ে যাও। আমরা সত্যি মুগ্ধ হচ্ছি তোমাদের অ্যাক্টিং। থুক্কু ঝগড়ায়। আজ লাইভ হবে ঝগড়া স্পেশাল, যেখানে হয়েছে সাইমন ভার্সেস ঋষভ। দেখা যাক গাইস, কে জিতে নিতে পারে আজকের ঝগড়া প্রতিযোগিতার প্রাইজ। এটাই যেন বাকি ছিল। শুরু হলো সাইমন আর ঋষভের কথা কাটাকাটি। ঋষভ ড্রাইভ করতে করতে তার ঝগড়া চালাচ্ছে, সানি সহ বাকি সবাই তাদের চেয়ার আপ করছে, আর শারমায়া পুরোটা লাইভ করছে। এভাবেই চলতে চলতে তারা পৌঁছে গেল আয়ন্তীর শ্বশুর বাড়ির সামনে। এবার আদ্র বলে উঠল, সবাই ওকে বসেস, এবার থামো, আমাদের একটা রেপুটেশন আছে। সো এখন আর নয়, যাওয়ার সময় আবার হবে, কি বলো? মিলে ইয়ে পড়ল। এবার সবাই এক এক করে
গাড়ি থেকে নামল। গেটের সামনে যেতেই অপর পক্ষ থেকে একদল তাদের পথ আটকে দাঁড়ালো। তখনই ওপাশ থেকে একজন মুরব্বী এসে বলল বড়দের ছেড়ে দিতে। তার কথা মতো সবাই বড়দের ভেতরে ঢুকতে দিল। আটকে গেল ইয়াং জেনারেশনের সবাই। তখনই বরপক্ষ থেকে একটা মেয়ে বলে উঠল, সো গাইস, আপনারা আগে আমাদের গেটের বকশিস দেবেন, তারপর ভিতরে যাওয়া হবে। এখানে তো জল মিষ্টি কিছুই নেই, এসব ছাড়া কি বকশিস দেওয়া যায় নাকি? এই তোরা কি রে, সামান্য জল মিষ্টির প্ল্যানও করলি না? ওকে, আমি দেখছি। বলি একজনকে দিয়ে 2টা ট্রে আনলো। একটার মধ্যে 6 গ্লাস কোল্ড ড্রিঙ্কস আর একটা প্লেট ভর্তি মিষ্টি। এইসব দেখে রুষা বিহানকে চিপি চিপি বলল, এই যান, আমার মনে হয় এগুলোতে কোনো ঘাবলা আছে, সবাইকে একটু বলে দাও তো। বিহানের আরেক পাশেই আদ্র ছিল, তাই বিহান মাথা ঘুরিয়ে আস্তে আস্তে বলল, ইয়ার বি কেয়ারফুল, এসব এদের প্ল্যান। নো টেনশন। মিষ্টি মুখটা প্রথমে মিস্টার আদ্রিয়ানকে দিয়েই শুরু করা যাক। একেই তিনি একজন বিখ্যাত ব্যক্তি, তার উপর আমাদের ভাবির কি ভাই। কি বলো তোমরা? আরে আরে, তা কি করে হয়? উনি বিখ্যাত ঠিক, কিন্তু এখানে তো আমাদের ভাবির বোনও রয়েছে, তাই তাকে দিয়ে শুরু হোক। সানি এতক্ষণ আশপাশ দেখছিল, এদের কথা শুনে চমকে তাকালো। আদ্র তাড়াহুড়ো করে বলল, হেই না না, ও কেন? বাবা, ভাই তো দেখছি খুব কেয়ার করে তার বোনের। নিশুর কথায় মোটামুটি এক পক্ষের একটু অবাকই হলো, আর আদ্র হালকা রেগে গেল। বিহান মুচকি মুচকি হাসতে লাগলো। রাগ সামলাতে না পেরে আদ্র যখনই এগিয়ে গিয়ে কিছু বলতে যাবে, তখনই বিহান খপ করে তার হাত ধরে বলতে লাগলো, আরে বেআইন, আপনি ভুল ভাবছেন, ও আপনার ভাবির বোন, কিন্তু আদ্রান না। মানে কি? ভাবির বোন মানে তো এনারও বোন। না না, এখানে একটু টুইস্ট আছে, আপনারা বুঝবেন না। তবে যাই বলো, সানি কিন্তু আমার বেআইন, মানে অন্য কিছু হতে পারে। তা বেআইন, আজ কিন্তু আপনাকে সেই লাগছে। শারমায়া লক্ষ্য করলো আদ্র কেমন রেগে যাচ্ছে, তাই পরিস্থিতি সামলাতে হাসি মুখে বলে উঠল, আরে আরে, আমাদেরও তো একটু তারিফ করুন। আপনার তারিফ করার জন্যই তো আমি হাজির রানী সাহেবা। এবার তাহলে একটু জল পানি গ্রহণ করুন। তো মিস্টার আদ্রিয়ান, নিন নিন। বলি এক গ্লাসের আদ্রের দিকে এগিয়ে দিল। আদ্র বাঁকা হেসে বলল, আরে আরে, এত তারা কিসের? বলি আদ্র গ্লাসটা নিয়ে ট্রেতে আরেক সাইডে রাখলো। তারপর ওই দিকে তাকিয়ে বলল, আমরা অতিথি মানুষ। বলেই একটা গ্লাসের জায়গায় বদল করে দিল। আমরা কি আপনাদের ছাড়া নিতে পারি? বলি আরেকটা গ্লাসে জায়গা বদল করলো। এরকম নানা রকম কথার মাঝে মাঝে সবাইকে ব্যস্ত রেখে সবগুলো গ্লাসের জায়গা অদল বদল করলো। শেষ মুহূর্তে একটা গ্লাস হাতে নিয়ে পিহুর দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন, আগে আপনারা, তারপর আমরা। পাহি পড়লো মহা বিপদে। সবগুলো গ্লাস একই রকম হওয়ায় কারণে কোনটার মধ্যে কি মিশিয়েছে তা গুলিয়ে ফেলেছে। তার উপর আদ্র এমন তীক্ষ্ণ বুদ্ধির চাল। পাহি ক্যাবলা হেসে বলল, আরে আমি কেন, আগে আপনি এটা নিন। বলে আরেকটা গ্লাস তুলে আদ্রের সামনে ধরল। আদ্র বাঁকা হেসে গ্লাসটা হাতে নিল। তারপর পাহিকে নানান কথায় ফাঁসিয়ে তার হাতে গ্লাস ধরিয়ে দিল। এরপর আরেক হাতে থাকা গ্লাসটা নিশুকে দিল। সেও ভয়ে ভয়ে হাতে তুলে নিল। তারপর আরেকটা গ্লাস তুলে রাহিলকে বলল, এটা ঠিক না, সব আমরা নিলে আপনারা কি নেবেন? ওকে, আপনারা 3টা নিয়েছেন, এবার আমরা 3টা নেব। বলে একটা গ্লাস তুলে বিহানের হাতে দিল। বিহান ইনোসেন্ট ফেস করে বলল, ইয়ার, তুই এটা করতে পারলি? এটা খেয়ে যদি মরে যাই তাহলে আমার বেবি রুষা কিন্তু বিধবা হয়ে যাবে। চুপচাপ নেই। বিহান হাতে নিল। তারপর আদ্র আরেকটা গ্লাস সাইমনের দিকে এগোতেই, এটা হচ্ছে না, এই দুইটা আপনি আর আমার সানি বেআইনকে নিতে হবে, না হলে মানবো না। জোরাজুরির কারণে আদ্র এটা মানল। সানির সেফটির জন্য সে একটা গ্লাস তুলে নিয়ে হালকা মুখে দিল। অনুমান করলো এতে চিনি মেশানো হয়েছে, তাই নির্দ্বিধায় সে সানির দিকে এগিয়ে দিল আর চোখের ইশারায় বোঝালো যে এটা খাওয়া যাবে। সানি হাতে তুলে নিল। তারপর বাকি একটা গ্লাস আদ্র তুলে নিল, মুখের সামনে নিয়ে আবারও থেমে বলে উঠল, কি সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছেন কেন? খান। এবার সবাই ধীরে ধীরে মুখে তুলো। এতক্ষণে সবাই বুঝে গেছে যে সানির ভাগে ভালো কিছু পড়েছে যা খাওয়ার যোগ্য। মুখে দিতেই এক এক জনের রিয়াকশন
এক এক রকম হলো। বিহানের ভাগে পড়লো লবণ মেশানোটা, একটু মুখে দিয়ে বিহান থু থু করে ফেলে দিল। পাহির ভাগে পড়লো তিতাওয়ালাটা, মুখে তুলতে সে ওয়াক ওয়াক করতে করতে বাড়ির ভেতরে চলে গেল। নিজের ভাগে পড়লো যেটাই ছিল সয়াবিন তেল, মুখে দিতেই এক ধরনের বাজে স্বাদ পেল সেও থুতু দিয়ে ফেলে দিল। রাহিলের ভাগে পড়লো মরিচ মেশানো, খেতে এসে হাঁপাতে হাঁপাতে শুরু করলাম। আর আদ্রের ভাগে পড়লো যেটা মধ্যে মেশানো ছিল বাংলা এক প্রকার মদ। প্রথমে মুখে দিয়ে আদ্র একটু চমকালো, তারপর অনেক চেষ্টা সেগুলো গিলে নিয়ে হাসি মুখ করে বলল, তা কেমন ছিল কোল্ড ড্রিঙ্কসের টেস্ট? ইয়ার আইডিয়া বেশ ভালোই ছিল, কিন্তু নিজেরাই ফেসে গেল। এই জান কি মিশিয়েছো বলো না। আমারটা তো লবণ ছিল, কিন্তু এদের অবস্থা দেখে বোঝা যাচ্ছে তার থেকেও সুস্বাদু কিছু পড়েছে। কি সানিকা দিওয়ানি, ঝাল কি বেশি নাকি? এই আজ তুই কি খেলি শুনি? আর আমি এখন ঠিক আছি, কিন্তু কিছুক্ষণ পর কি হবে তা ঠিক বলতে পারছি না। মানে কি খেয়েছেন আপনি? আদ্র সানির দিকে হালকা চোখে আস্তে আস্তে বলল, তোমার পচা লোকটাকে একটা পচা জিনিস খাইয়ে দিয়েছে এরা। এই আজ আমাদেরও বল, কি খেলি তুই? ভাই আপনি এত ফিট আছেন কিভাবে? আমরাও শুনি কি খেলেন। হ্যাঁ রে বল। এতে বাংলা মিশিয়েছে। হোয়াট? যাক, আপনারা একটা ভালো কাজই করেছেন। অনেকদিন হলো আদ্য বাংলাটা ঠিক খাচ্ছে না। আর কিছু পাইলেন না আপনারা? আপনি বললে আপনাকে আমি অন্যরকম কিছু খাওয়াতে পারি, কি বলেন? এবার যেতে দেওয়া হোক, খাওয়া দাওয়া তো হলো। বকশিসটা? নাস্তার ডুপ্লিকেট ছিল, তাই নো বকশিস। আচ্ছা দিয়ে দেই বলে আদ্র পকেট থেকে 20,000 টাকা তাদের দিয়ে দিল। আর সবাই মিলে বাড়ির ভেতরে ঢুকলো। বাড়ির ভেতর ঢুকতে স্টেজে বধূ বেশে বসে থাকা আয়ন্তীকে চোখে পড়ল। আয়ন্তী বাড়ির সবার সাথে হাসি নিয়ে কথা বলছে। সবার সাথে কথা বলার পরে আয়ন্তী দেখলো তার ভাই আর বোন অরূপে ভাবি দাঁড়িয়ে আছে মুখে হাসি নিয়ে। তাই আয়ন্তী হাসি মুখে হাতের ইশারা তাদের কাছে রাখলো। হাঁটতে নিয়ে থেমে যায় আদ্র, তার একটা কল আসে, তাই সে সানিকে বলল, ডল তুমি যাও অন্তির কাছে, আমি আসছি। আচ্ছা। আদ্র চলে গেল। সানি সামনে এগোতে গেলে হাতে কারো স্পর্শ পেল। তাকিয়ে দেখলো রাহিল তার হাত ধরে আয়ন্তীর কাছে নিয়ে যাচ্ছে। সানি হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, আরে কি করছেন আমার হাত? আরে বিয়াইন, এখন তো শুধু হাতটাই ধরেছি, এত হাইপার হচ্ছেন কেন? চলুন চলুন, ভাবি ডাকছে তো। সানি চেষ্টা করে ছাড়াতে পারলো না। রাহিলের এইসব কাণ্ড দেখে আয়ন্তী একবার আদ্রের দিকে তাকালো, দেখলো সে উল্টো দিকে ঘুরে ফোনে কথা বলছে। রাহিল সানিকে জোর করে আয়ন্তীর কাছে নিয়ে এলো। একই রকম ভাবে হাত ধরে স্টেজে উঠাতে গেলে তখনই আদ্র ফোন রেখে উল্টো ঘুরলো। যা দেখলো তা দেখে আদ্রের চোখ থেকে গরম লাভা গলতে থাকলো। আয়ন্তী তা ঠিক লক্ষ্য করেছে, তাই মুখে একটা মেকি হাসি দিয়ে সানির হাত ধরার বাহানায় রাহিলের হাত থেকে ছাড়িয়ে নেয়। সে ঠিকই বুঝতে পারছে এখন কি হতে চলেছে। আদ্রের দিকে তাকাতেই দেখলো বিহান আদ্রকে কিছু একটা নিয়ে জোর করে অন্যদিকে নিয়ে যাচ্ছে। তা দেখে আয়ন্তী চোখ বন্ধ করে একটা জোর দমে নিঃশ্বাস ফেলল। আবার তাকাতেই দেখলো বিহান আদ্রকে নিতে নিতে আয়ন্তীকে চোখের ইশারায় বোঝাচ্ছে যে সব ঠিক আছে। আয়ন্তী বুঝলো রাহিলের ব্যাপারটা বিহানও লক্ষ্য করেছে। আয়ন্তী এবার সানির দিকে তাকিয়ে হাসি মুখে বলল, ঠিকঠাক খেয়াল রেখেছো তো? ভালো আছি আপু, তুমি কেমন আছো? কি করে ভালো থাকি বলো তো? তোদের ছেড়ে ভালো থাকা যায় নাকি? এটা তো নিয়তি আপু, দেখো সব ঠিক হয়ে যাবে। আমার পিচ্চি বোনটা তো অনেক কিছু বুঝে দেখছি, এবার তো তাকেও বিয়ে দিতে হবে। দেখো সব ঠিক হয়ে যাবে। কি যে বলো না আপু, আমি কি কখনো বিয়ে করব নাকি? আমি তো সারা জীবন মামুনি আর বাবার কাছে থাকবো। তা থাকবি ঠিক, কিন্তু বিয়ে তো করতেই হবে। বিয়ে করলে তো চলে যেতে হবে। এই বাড়িতে থেকেই বিয়ে করবি তুই, বুঝেছিস? ছাড়ো তো সব। তোমাকে খুব মিষ্টি লাগছে আপু। তোর থেকে বেশি না, দেখ সবাই আমার থেকে বেশি তোকে দেখছে। কি যে বলো না আপু, তুমি বউ, তোমাকেই দেখছে সবাই। তবে যাই বল, আজ আমার বোনকে তো সাক্ষাৎ হয়ে লাগছে।
ধুর আপি, আমি আর থাকবোই না এখানে। তুমি আজ বেশি বেশি করছো। চলে যাচ্ছি। তা কোথায় যাচ্ছিস শুনি? কোথায় আবার? তোমার ওই পচা ভাইয়ের কাছে। আমার ভাইকে মনে ধরলো নাকি যে সারাক্ষণ ওর সাথেই থাকিস? আপু আরই কোথায়? আরই তোমার সাথে। বলি মিছে মিছে রাগ দেখিয়ে নিচে নেমে আদ্রকে খুঁজতে লাগলো। এদিকে সানির এমন লজ্জা পেতে দেখে আয়ন্তী হেসেই দিল। অনেকক্ষণ ধরে আদ্রকে খুঁজে না পেয়ে সানি একটু বিরক্ত হলো। তখন তার সাথে দেখা হয় রুষার সাথে। সে রুষাকে দাঁড় করিয়ে বলল, আপি উনি কোথায়? ওনাকে কোথাও দেখেছো? উনিটা আবার কে? আরে উনি আর কি? কে তোমার শায়ন ভাইয়া নাকি বিহান ভাইয়া? আরে না, কি করে বলি? আরে উনি ভদ্র ভাই। রুষা পেছনে ফিরে হেসে দিল সানির আদ্রকে ভাইয়া ডাকায়। তখন সে দেখলো বিহান আর আদ্র তাদের দিকে আসছে। তা দেখে রুষা আদ্রকে শুনে শুনে বলল, আরে ব্রো এসে গেছে, দেখ না পিছি তোকে সেই কখন থেকে খুঁজতেছে। এই পিছি দেখ, তোর আদ্র ভাই এসে গেছে। একে আদ্র রাহিলের ব্যবহারে রেগে আছে, তার উপর আরো রেগে গেল এটা শুনে যে সানি তাকে ভাইয়া বলল। আদ্র বিয়ে বাড়িতে কোনো সিনক্রেট করতে চাইছে না, তাই মনে মনে বলল, তোরা না খেয়ে এখনো ঘুরছিস কেন? চল খেয়ে নিবি, চল, এরপর তো বেরোতে হবে। হ্যাঁ চল, এই পিছি আয়। সবাই মিলে খেতে গেল। সানি লক্ষ্য করলো আদ্র কিছু একটা নিয়ে রেগে আছে, তার সাথে কথাও বলছে না। সানি নানা বাহানে আদ্রর সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। সবশেষে সবাই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এতটা সময় ধরে আদ্র সানির সাথে একটু কথাও বলেনি। গাড়িতে সে আগের মতোই সবাই বসছে, কিন্তু কিছুক্ষণ পরে সানি দেখলো আদ্র তার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। সানি কিছুটা অবাক চোখে চেয়ে রইল আদ্রের দিকে। কি বাচ্চা বাচ্চা লাগছে এই ঘুমন্ত অবস্থায় আদ্রকে। গাড়িতে সবাই আছে ভেবে সানি আদ্রের মাথাটা সরিয়ে নিতে গেলে, পিচ্ছি থাক না ওভাবে, এটা ওই বাংলার কারণে হচ্ছে। ওকে একটু ঘুমাতে দাও, না হলে পরে ওর মাথা ব্যথা করবে। সানি আর সরালো না, ওভাবেই রয়ে গেল। কিছুক্ষণ পরে ঘুমের মধ্যে আদ্র সানির কোমর পেঁচিয়ে ধরল। সানি যেন কোনো কোলবালিশ। সানি কিছুটা ইতস্তত করতেও সরালো না আদ্রকে। সে চায় না তার জন্য আদ্রের মাথা ব্যথা করেও। বাড়ির কিছুটা কাছে আসতে আদ্রের ঘুম ভেঙে যায়। চোখ খুলতে নিজেকে সানির বুকে আবিষ্কার করে। অনুভব করতে থাকে তার পুতুলের গায়ে সেই মিষ্টি ঘ্রাণটা, যা আদ্রকে বারবার মোহিত করে। আর একটু গভীর ভাবে ঘ্রাণটা নেওয়ার জন্য আদ্র নিজের মুখ সানির গায়ের দিকে ঘুরিয়ে নেয়। এতেই যেন সানির পুরো শরীর শিহরণ দিয়ে উঠল। তবুও কিছু না বলে সানি আদ্রের মাথার চুলগুলোতে হাত বোলাতে লাগলো। হঠাৎ কিছু একটা মনে আসতে আদ্র সানিকে সম্পূর্ণ ছেড়ে দিয়ে নিজের সিটে ঠিক মতো হেলান দিয়ে বসে। এতেই সানির কিছুটা খারাপ লাগলো, তবুও সবার সামনে কিছুই বলল না। পিচি তোর আদ্র ভাইয়া তো উঠে গেল, এবার তুই একটু রেস্ট নিয়ে নে, শরীরটাও ঠিক আছে তো? তা পিচি আজকে তো অনেক কিছুই দেখলাম। মানে? না মানে অন্তি আপির দেবর তো তুই বলতে পাগল হয়েছিল, তাই না? এসব কি বলছো? ও তো ঠিক বলেছি পিচ্ছি, দেখিসনি তোর সাথে কত কথা বললো? তুইও নিশ্চয়ই ওকে পছন্দ করে ফেলেছিস, তাই তো ওর হাত ধরে। আদ্র আর সহ্য করতে না পেরে বলে উঠল, এনাফ, দেখছিস না আমি ঘুমাচ্ছি, এত কথা বলার কি আছে? এতেই সবাই চোখ। কিছুক্ষণ পরে সবাই বাড়িতে এসে পৌঁছালো। গাড়ি থেকে নেমে আদ্র হনন করে নিজের রুমে চলে গেল। এরপর সবাই এক এক করে নিজেদের রুমে গেল। সানি রুমে এসে জুতা খুলে সব জুয়েলারি খুলে নিল, তারপর গায়ে ডোমেন জ্যাকেটটাও খুলল। তখনই কারোর পায়ের আওয়াজ শুনে সানি পেছনে তাকালো, দেখলো আদ্র আসছে ঝড়ের বেগে। কিছু বুঝে ওঠার আগে আদ্র সানির হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে গেল। বড় ওয়াশরুমের ভেতরে থাকা শাওয়ার কর্নার, যেটা পুরোটাই একটা কাচের তৈরি ঘরের মতো। না আছে কোনো ফুটো, আর না আছে বিন্দু পরিমাণ বাতাস ঢুকার জায়গা। তবে এর রয়েছে একটা লকিং দরজা। আদ্র সানিকে নিয়ে সেই ঘরে গেল। তারপর এক ঝটকা মেরে সানির হাত ছাড়িয়ে নিল। তারপর রাগের মাথায় পেছনে থাকা ট্যাপটা অন করে দিল। রাগ এতটাই বেশি যে ট্যাপের প্যাচেই খুলে নিচে পড়ে গেছে। সে খেয়ালই নেই। সে নিজের মতোই গর্জন করে
বলে উঠল। হাউ ডেয়ার ইউ টু ক্লোজ উইথ দ্যাট রাস্কেল। সানি ভয় কিছুটা কেঁপে উঠল। জাস্ট শাট আপ। আর একটা কথাও না, থাকো তুমি সারা রাত এখানে। তোমার সাহস কি করে হলো ওই ছেলেটার হাত ধরার? আর কোন কারণে তুমি আমাকে ভাইয়া ডাকো? কিভাবে আমি তোমার ভাইয়া হই? যখন একটা ছেলে দেখেছো অমনি তার পেছনে লেগে গেলে, আর সাথে সাথে আমিও হয়ে গেলাম সো কল্ড ভাইয়া। কোন অধিকারে ও তোমাকে টাচ করলো বলো? তোমাকে শুধু আমি টাচ করার অধিকার রাখি, আর কেউ না, আর কেউ না। ড্যাম ইট। হেই, তোমাকে সে ছুঁয়েছিল তাই না? আজ তুমি সারা রাত এখানে থাকবে। এই অন্যের সাথে মেশা শরীরকে আর পবিত্র করবে। আচ্ছা, এই অন্যের সাথে মেশা শরীরকে আবার পবিত্র করবে, আর এটাই হবে তোমার শাস্তি। আপনি এমন বলে হনহন করে বাইরে এসে ঘরের দরজাটা লক করেই চলে গেল। ওয়াশরুম থেকে এইদিকে আদ্রের এমন ব্যবহারে সানি ভয় প্লাস অভিমান নিয়ে কাঁদতে শুরু করলো। আর আনমনি বলতে লাগলো, আমি কি করেছি? কেন উনি আমার সাথে এমন ব্যবহার করে? কেন 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 করে এমন? এসব বলতে বলতেই বসে পড়ে সে। হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগে। প্রায় 15 মিনিট পর হঠাৎ সানি অনুমান করলো যে তার হাঁটুতে পানি। মুখ তুলে তাকাতে দেখলো কাচের রুমটা পুরো পানি ভর্তি হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে পানির ট্যাপ অন ছিল, তাই এরকম হয়েছে। আদ্র দরজা লক থাকায় কারণে পানিগুলো বাইরে যেতে পারছে না। এমনকি অন্য কোনো উপায়ও নেই যে পানিগুলো বের হবে। সানি তাড়াহুড়ো করে উঠে পানির ট্যাপ বন্ধ করতে নিলে একই ট্যাপটা যে খুলেই পড়ে গেছে। বন্ধ করার কোনো উপায় নেই। এবার কি করব আমি? কি করে বের হব? পানিগুলো তো বেরিয়ে হচ্ছে, পানিগুলো তো বেরিয়ে যাচ্ছে, কি হবে এবার? কোনো উপায় না পেয়ে সানি দৌড়ে দরজার কাছে গেল। অনেকক্ষণ টানা হেঁচড়া করেও পরেও খুলল না দরজাটা, কারণ আদ্র বাইরে থেকে লক করে গেছে। ব্যাকুল হয়ে সানি দরজা এবং গ্লাসে বাড়ি দিতে লাগলো। কেউ আছো এখানে? একটু আসো প্লিজ। কেউ শুনতে পাচ্ছ? দরজাটা খুলে দাও না। অনেকক্ষণ ডাকার পরেও এলো না কেউ। ধীরে ধীরে পানি বাড়তেই লাগলো। উঠতে উঠতে প্রায় সানির বুক সমান পানি এসে পৌঁছালো। অতিরিক্ত ভয় পেয়ে সানি আরো জোরে জোরে দরজা ধাক্কায় এবং ডাকতে থাকে, কিন্তু তার ডাক কারোর কান পর্যন্ত পৌঁছালো না। পানি তার নিজ গতিতে বেড়েই চলল। কিছুক্ষণ পরেই পানি সানিকে নিজের মধ্যে ডুবিয়ে নিল। অনেকক্ষণ ছটফট করে সানির থেকে বাঁচার জন্য অনেক ছটফট করেছে সানি এর থেকে বাঁচার জন্য, কিন্তু হায় পারল না সে। ডুবে যাওয়ার কারণে অনেক পানি তার পেটে চলে যায়। ধীরে ধীরে একসময় সানির শ্বাস আটকে যেতে থাকে। নিস্তেজ হয়ে চোখ বুজে নিল সে। এদিকে ড্রয়িং রুমে আড্ডা জুড়ে দিল সবাই। সানি আসেনি। রুষা ডাকতে গেলে আরিফা বলে উঠে, থাক, মেয়েটা বোধহয় টায়ার্ড হয়ে পড়েছে, এখন আর ডাকিস না, একটু রেস্ট নিক। প্রায় 45 মিনিট পরে বাইরে থেকে আদ্র এসে ড্রয়িং রুমে ঋষভের পাশে সোফায় গা এলিয়ে দিল। কি ব্রো, এখনো হ্যাংওভার হচ্ছে? সব আমার জন্য না। তাই নাকি? তা গাড়িতে তো ঠিকই পিচ্চিকে জড়িয়ে ধরে বেহুশের মতো ঘুমাচ্ছিলি। শফিক উঠে রুমে চলে গেল। সে আমিও গেলাম, তোরা তোদের মতো গল্প কর, আমার এখানে থাকা উচিত হবে না। চলে গেল। সবার বুঝতে বাকি রইল না তারা কেন চলে গেল। এখন পুরো ড্রয়িং রুম জুড়ে শুধু ইয়াং জেনারেশন। ঋষভ, তুই দেখছি খুব বেশি বেড়ে গেলি, ব্যবস্থা করতে হবে। ভুল করলো শুনি, আর তুই লজ্জা পাচ্ছিস কেন? আফটার অল তোরই তো বউ হবে, তাই না? জড়িয়ে ধরে ঘুমাতেই পারিস। থামবি তোরা? তবে যাই বল তোরা, আজ কিন্তু পিচ্চিকে অনেক কনফিউজড করে দিয়েছিলাম আমরা। তোরা জানিস আমি কত কায়দা করে ওকে দিয়ে অভ্র ভাইয়া ডাকিয়েছি? ও তো বলতেই চাইছিল না। আর মায়ের কথা শুনে আদ্র চমকে তাকালো তার দিকে। মানে ডল ইচ্ছে করে আমাকে ভাইয়া ডাকেনি? আরে না, শামুই ওকে কায়দা করে ডাকিয়েছে। তার মানে আমার ধারণা ভুল। আমি আমার পুতুলকে শুধু শুধু ভাইয়া ডাকার অপরাধের স্বীকার করলাম। আর ওই ছেলেটা কি যেন নাম? ও হ্যাঁ, রাহিল, অন্তির দেবর। ছেলেটা কিন্তু অনেক লেগেছিল পিচ্চির পেছনে, তখন তো জোর করে হাতও ধরছিল। বেচারি পিচ্চি ছাড়াতে না পেরে বারবার তার বর্মশয় মানে এই আদ্রের দিকে তাকাচ্ছিল, কিন্তু এ তো দেখেইনি অন্যদিকে ফিরে কি করছিল কি জানি। হোয়াট? ডল ইচ্ছে করে ওই ছেলের হাত ধরেনি? না, ওই যে জোর করে ধরেছিল। ড্যাম ইট,
এই কথাটা তখন কেন বললি না তোরা? তখন দেখলাম তুই রণচণ্ডী রূপ ধারণ করেছিস, তাই তোকে বলিনি, আর ওদের কাছে যেতে দেইনি। ওদের একটা ভুলের জন্য আমি আমার পুতুলকে ভুল বুঝলাম। মানে? আমি ঠিকই বলেছি, ওই ছেলেটার জন্য আমি ওকে ভুল বুঝলাম, আর ওকে শাস্তি। একটু বলতে আদ্রর মনে পড়েছে সানির কথা। আমার পুতুল বলে উঠে উত্তেজিত হয়ে চলে গেল সানির রুমের দিকে। আদ্রকে এই অবস্থায় দেখে তার পিছু পিছু বিহান, ঋষভ, শারমায়াও গেল। আদ্র সানির রুমের দরজা খুলতে লাগলো। কিরে, কি হলো তোর? এমন করছিস কেন? আমার পুতুলের ঠান্ডা লেগে যাবে, পুরো ভিজে আছে ও, আমাকে যেতে হবে। এবার আদ্র ওয়াশরুমের দরজা খুলতে লাগলো। এই ভিজে আছে মানে কি? ও এতক্ষণ ভিজে থাকবে কেন? আমি ওকে এখানে আটকে রেখেছি, তাই ওকে বের করতে হবে, না হলে ও কষ্ট পাবে। বলতে বলতে ওয়াশরুমের দরজা খুলে ভেতরে ঢুকলো সে। সেই রুমটার দিকে তাকাতে আদ্রর যেন দম আটকে গেল। মুহূর্তের মধ্যে তার যেন হার্টবিট করা বন্ধ করে গেল। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে সামনের দিকে। যা দেখছে তা কল্পনাও করতে পারছে না সে। সবাই অবাক এমন কিছু দেখে সব ভাবনা মাথা থেকে বিদায় নিচ্ছে আদ্রর। কি দেখছি আমি? না, এটা হতে পারে না, কখনোই না। মাথাটা হঠাৎ চক্কর দিয়ে উঠলো আদ্রর। ঘুরে পেছনে পড়ে যেতে নিলে বিহান তাকে সামনে ধরে। আদ্র, কি হলো তোর? নিজেকে সামলা। হুঁশ আসতে আবার ঠিক মতো দাঁড়ালো সে। সবাই দেখছে যে ওই কাচের রুমটার ভেতরে পুরো পানি ভর্তি হয়ে আছে, আর তার মধ্যে নির্জীব হয়ে অর্ধ ডুবিতে অবস্থায় ভাসছে সানি। নেই কোনো ছটফট, নেই কোনো কথা। সবার মনে এখন একটাই ভাবনা আসছে, তবে কি সানি আর নেই তাদের মাঝে?